সুধী দর্শক বৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল করিম তার সমাজবিজ্ঞান সমীক্ষণ বইয়ে বাঙালি মুসলিম সমাজের সামাজিক স্তর বিভাগ নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। পাঠান শাসনামলে শাসক ও শাসিতের ভেতর এক ধরনের সম্পর্ক স্থাপিত হয়। জনসাধারণের ভাষা বাংলা রাজদরবারে সমাদর লাভ করে। এভাবে এক সমাজ গড়ে উঠেছিল যা ব্যাহত হলো মুঘল আক্রমণে। মুঘল শাসনকে আমরা স্ট্রাকচারালি এলিয়েন বা এক্সটেরাল বলেছি। মুঘল শাসকেরা বাংলার কত শহরে সৈন্য সামন্ত পরিবেষ্টিত হয়ে বাংলার জনগণ থেকে দূরে রয়ে গেলেন। যে বাংলা ভাষা পাঠান আমলে মুসলমান সুলতানদের দ্বারা সমাদৃত হয়েছিল, সে বাংলা ভাষা রাজ দরবার থেকে বহিষ্কৃত হলো। বাংলার সীমানার বাইরে আসাম, আরাকান বা ত্রিপুরা রাজ্যের রাজ দরবারে বাঙালি কবি কথকেরা আশ্রয়ের খুঁজে ঘুরে বেড়াতে থাকেন। এই সময়কার বাংলা সাহিত্যের ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে ডক্টর এনামুল হক, আরাকান রাজ সবাই বাংলা ভাষা ও সাহিত্যের কথা বলেছেন। এই সময়ে মুসলিম বাংলা সাহিত্যের ইতিহাস খুঁজতে গিয়ে তাকে আসাম, ত্রিপুরার দিকে তাকাতে হয়েছে। ঢাকা বা রাজমহলের মুঘল শাসকদের কাছে বাংলা ভাষা ছিল অপাংতেয়, অনাদৃত। দিনহীনা বঙ্গজননীর ভাষা যে কিছুদিনের জন্য পাঠান আমলে রাজ আসন পেয়েছিল, মুঘল আমলে আবার সেই আগের দিনহীনা বেশ ধারণ করল। যখন সামন্ত উৎপাদন ব্যবস্থা এক্সটার্নাল কোর্শন বা বহি শোষণের রূপ গ্রহণ করে, তখন শোষণ কেন্দ্র বা শহরসমূহে এক এক্সটার্নাল প্রলেতারিয়েত ও অবস্থান নেই। শাসক গোষ্ঠী শাসিতের থেকে নিজেদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শাসিতের ভাষা ব্যবহার করে না। তাদের সেবার জন্য যে প্রলেতারিয়েত বা সর্বহারা শ্রেণী ওই শহরসমূহে অবস্থান করে, তারাও সামাজিকভাবে স্ট্রাকচারালি এলিয়েন থেকে যায়। তাদের ভাষাও দেশের ভাষা থেকে আলাদা থাকে। এ ধরনের ভাষাগোষ্ঠী আমরা মুঘল রাজধানী ঢাকা ও মুর্শিদাবাদে দেখতে পাই। কিন্তু এ প্রলেতারিয়েত শ্রেণী সমাজ বিবর্তনের সাথে সাথে দেশের অন্যান্য শ্রেণীসমূহের সাথে একাত্মবোধ করতে বাধ্য। বাংলাদেশে ইসলাম শাশ্বত ও সাম্যর বাণী ও সুফিবাদের আধ্যাত্মিক তত্ত্ব বাঙালি মুসলমানদের মনে দোলা দিয়েছিল। কিন্তু মুঘল আমলের পর বাঙালি মুসলমান সমাজে প্রকটভাবে সামাজিক বৈষম্য দেখা দিতে থাকে। প্রাক ব্রিটিশ যুগে বাংলার মুসলমানেরাই বাংলার জমিদার শ্রেণী, এ উক্তির পিছনে কোনো ঐতিহাসিক সত্যতা নাই। ব্রিটিশ শাসনের শুরুতে পশ্চিম ও উত্তরবঙ্গে যেসব বড় বড় জমিদারি ছিল, তার মালিক সকলেই হিন্দু জমিদার। অবশ্যই পূর্ববঙ্গে ছোটখাটো শত শত জমিদারি ছিল, তার উল্লেখযোগ্য অংশের মালিক মুসলমান জমিদার। কিন্তু এখানেও তারা হিন্দু জমিদারদের তুলনায় সংখ্যায় কম। অতএব হান্টারের দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের যে উক্তিকে অবলম্বন করে কিছু কিছু মুসলমান স্কলার দাবি করেন যে মুসলমানেরা ব্রিটিশ আগমনের ফলে তাদের জমিদারি হারিয়েছে, এ দাবির পিছনে কোনো ঐতিহাসিক সত্যতা নাই। মুদ্রাভিত্তিক অর্থনীতির ফলে পূর্বতন হিন্দু জমিদারিরা তাদের জমিদারি হারিয়েছিল। মুসলমান জমিদারদের বেলায়ও তাই হয়েছিল। বিশেষ করে মুসলমানেরা
জমিদারি হারিয়েছিল ব্রিটিশ নীতির ফলে, এ কথা বলা যায় না। তবে এ কথা সত্য যে যে জমিদার খাজনা উসুল ছাড়াও রাষ্ট্রের অন্যান্য দায়িত্বশীল পদ ছিল। উত্তর ভারত হতে আগত উচ্চবর্ণের মুসলমানেরা সেসব দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিল। ব্রিটিশ আগমনের ফলে ওই সব উচ্চপদস্থ রাজস্ব কর্মচারীরা পদ হারায় এবং সে স্থান দখল করে ব্রিটিশ রাজকর্মচারীরা। মুগলেরা মনে প্রাণে বাংলাদেশকে গ্রহণ করতে পারেনি। বার্নিয়ারের ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে মুগলদের বাংলাদেশের প্রতি যে মনোভাব ছিল তা নিম্নের বাক্য থেকে সুস্পষ্ট। বাংলাদেশের কথা বলতে গিয়ে দিল্লির মুগলেরা প্রায় বলতো দুজকপুর আজনান, রুটি অর্থাৎ খাদ্য সম্ভারে পরিপূর্ণ একটি নরক। বাংলার সম্পদের লালসায় মুগলেরা স্রোতের পর স্রোতে আসতে থাকে বাংলায়, তাদের সাথে অন্যান্য বিদেশগত মুসলমানেরাও। এই নবাগত মুসলমানেরা বাংলার মাটিতে বাংলার ভাষাকে বা বাংলার সংস্কৃতিকে আপন করে গ্রহণ করতে সক্ষম হয়নি। তারা ভাষার দূরত্ব দিয়ে নিজেদেরকে দূরে রাখতে চেয়েছে। যেমন নওয়াব আব্দুল লতিফ হান্টার কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে বলেন যে সম্ভ্রান্ত শ্রেণীর বঙ্গীয় মুসলমানদের মাতৃভাষা উর্দু, নিম্ন শ্রেণীর মুসলমানদের মাতৃভাষা বাংলা। মুসলিম বাংলা আমার যুগ পৃষ্ঠা 6। স্থানীয় লোকদের সাথে বিয়ে থা না করে নিজেদের ভেতরে অর্থাৎ বহিরাগতদের মধ্যে বিয়ে থার রেওয়াজ চালু করেছিল। এভাবে তারা নিজেদেরকে আশরাফ বা শরীফ বলে প্রচার করেছে এবং স্থানীয় অধিবাসী মুসলমানদের হেয় দৃষ্টিতে দেখেছে। স্থানীয় মুসলমানদের বেলায় অতি ঘৃণ্য আত্রাফ শব্দ প্রয়োগ করা হয়েছে। এই সম্পর্কে উপরিল্লিখিত নওয়াব আব্দুল লতিফের বইয়ের ভূমিকায় আবু জাফর শামসুদ্দিন আরও বলেন, বাংলা ভাষার মতো মুসলিম অভিজাত শ্রেণী মুসলিম সাধারণ সমাজকে ও অচ্ছুত করে রেখেছিলেন। বিয়ে শাদী উপলক্ষে আয়োজিত খানাপিনায় সাধারণ মুসলমানদেরকে আলাদা স্থানে বসানো হতো। আত্মকেন্দ্রিকতা এবং অতীত আভিজাত্য এবং প্রাচুর্যের রমন্থনই এই শ্রেণীর একমাত্র কর্ম হয়ে দাঁড়ায়। ফলে এরা না দিতে সমর্থ হলো নিজের শ্রেণীকে সময় উপযোগী নেতৃত্ব, না দিতে পারল গ্রামবাসী মুসলিম চাষি সমাজকে নেতৃত্ব। আশরাফ আত্রাফের ভেদ তখন হিন্দু বর্ণভেদের চাইতেও কঠোর এবং অনিষ্টকর ছিল। মুসলিম আমলে বহিরাগত মুসলমানেরা ক্ষেত্র বিশেষে রাষ্ট্রের সুযোগ সুবিধার অধিকারী হতো, তাই তারা তাদের স্বাতন্ত্র্য ও আর্থিক সচ্ছলতা বজায় রাখতে সক্ষম হতো। কৃষি নির্ভর সামন্ত সমাজে প্রভুদের কৃপা ও দয়ার উপরেই তাদের সামাজিক মর্যাদা নির্ভর করত। সেজন্য স্বভাবতই এসব বহিরাগত মুসলমানেরা সামাজিকভাবে সাধারণত উচ্চতর মর্যাদার দাবিদার হতে পারত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করাও মর্যাদার ব্যাপার ছিল। তবে এ কথা ধারণা করা ভুল হবে যে সকল বহিরাগত মুসলমানেরাই উচ্চ মর্যাদার অধিকারী ছিল। আমরা এর আগেই দেখেছি যে সামন্ত কেন্দ্র অর্থাৎ শহরগুলিতে বহিরাগত প্রলেতারিয়েত শ্রেণীও ছিল। বহিরাগত হয়েও তারা প্রলেতারিয়েত। যেসব বহিরাগত মুসলমানেরা পূর্ব থেকেই উচ্চ বংশের দাবিদার এবং যারা এদেশে এসে বৈবাহিক সম্পর্ক করে সামন্ত সমাজের সামাজিক মর্যাদার দাবিদার হতে পেরেছিল, অর্থাৎ যারা নিজেরা সামন্ত শাসনের দাবিদার হয়ে পড়ে বা ভূমি ব্যবস্থায় স্বত্বভোগীদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজেদের সামাজিক মর্যাদার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল, কেবল তারাই উচ্চ মর্যাদার দাবিদার ছিল। মোট কথা, কেবল বহিরাগত হলেই যে তারা শরীফ বা অভিজাত শ্রেণীতে পরিণত হয়েছে তা নয়। অভিজাত শ্রেণীতে পরিণত হতে হলে কোনো না কোনোভাবে নিজেদেরকে সামন্ত সামাজিক মর্যাদার সাথে যুক্ত করে নিতে হয়েছে। এ ধরনের মুসলমানেরা কোনো একটি বিশেষ শ্রেণীভুক্ত ছিল না।
তাদের ভেতরেও নানা শ্রেণী বিভাগ দেখা যেত। কিছু লোক নিজেদেরকে শরীফ বলে প্রচার করলে বা অন্য শ্রেণী বা তাদের সে দাবিকে হয়তো বা গ্রহণ নাও করতে পারত এবং এক ধরনের শরীফ বা অশরীফভাবে মুসলিম সমাজকে ভাগ করার প্রথা উচ্চ শ্রেণীর মুসলমানেরা তাদের মধ্যে চালু করেছিল। মুঘল শাসনের পতনের ফলে ঊনবিংশ শতাব্দীতে মুসলিম উচ্চবর্গের আর্থিক দুর্গতি ঘনীভূত হয়ে এলো। ফলে সামাজিক স্তর বিভাগ ও মিথ্যা মর্যাদাবোধ সম্পর্কে তথাকথিত উচ্চবর্গের মুসলমানেরা আরও আত্মসচেতন হয়ে উঠেছিল বলে মনে হয়। কারণ ঊনবিংশ শতাব্দীর শেষ অবধি বিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত বাঙালি মুসলমান সমাজ ইসলামের সাম্য ও মৈত্রীর শিক্ষা ত্যাগ করে সামাজিক ঘৃণা ও বিদ্বেষের বিষবাষ্পে কলুষিত। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ও নব্য মধ্যবিত্তের বিকাশের ফলে ক্রমশ এই সামাজিক বৈষম্য ও ভেদাভেদ বাঙালি মুসলিম সমাজ জীবন থেকে দূরীভূত হয়েছে। বাঙালি মুসলিম সমাজ এক নব্য মুসলিম মধ্যবিত্তের সৃজন হয়েছে। বাংলার বিশিষ্ট ভূমি ব্যবস্থার উপর নির্ভরশীল এক মধ্যবিত্ত শ্রেণী প্রাক ব্রিটিশ যুগেই বাংলাদেশে ছিল, তা আমরা আমাদের পূর্বের আলোচনায় দেখেছি। যতদূর ধারণা করা যায় যে মধ্যবিত্ত প্রধানত হিন্দু মধ্যবিত্ত, সেই হিন্দু মধ্যবিত্ত ব্রিটিশ শাসনের আমলে নবরূপ পায়, অর্থাৎ গ্রাম্য ব্যবস্থায় মধ্যস্বত্বের মালিক হিসেবে তারা ব্রিটিশ প্রবর্তিত নানা চাকরি বাকরি, ব্যবসায় ও পেশা ইত্যাদিতে নিযুক্ত হয়। কিন্তু তখনও ভূমির উপর মধ্যস্বত্বের অধিকার তারা থেকে যায়। এভাবে বাঙালি হিন্দু মধ্যবিত্তের প্রসার হতে থাকে। 1914 সালে ফরিদপুরের পূর্বতন জেলা ম্যাজিস্ট্রেট জে.সি. জ্যাকের লেখা দ্য ইকোনমিক লাইফ অফ এ বেঙ্গল ডিস্ট্রিক্ট বইয়ে এই মধ্যবিত্ত বা ভদ্রলোক শ্রেণীর একটি চিত্র পাওয়া যায়। ঊনবিংশ শতাব্দীতে লেখা ফ্রান্সিস বানচানন হ্যামিল্টনের ডিস্ট্রিক্ট অর জিলা অফ দিনাজপুর গ্রন্থে অনুরূপ আরও বিস্তৃততর বিবরণ পাওয়া যায়। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে যখন এ ধরনের হিন্দু মধ্যবিত্তের বিকাশ হচ্ছিল, মুসলিম সমাজ নতুন রাজশক্তি ও নতুন শিক্ষা ব্যবস্থার সাথে তাল রাখতে না পেরে ক্রমশই সামাজিক ভেদাভেদের পঙ্কিল আবর্তে ঘুরপাক খাচ্ছিল। বাঙালি মুসলমান সমাজও হিন্দু সমাজের ন্যায় ও সংখ্যায় কম হলেও কিছু কিছু মধ্যবিত্তভোগী জমির মালিক ছিল না যে তা নয়। তবে যে মধ্যস্বত্বভোগীরা নতুন শিক্ষা ও তার সাথে প্রবর্তিত ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেনি। 1905 সনে প্রথম বঙ্গ বিভাগের পরেই উল্লেখযোগ্যভাবে নব্য মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর সূত্রপাত ও প্রসার আরম্ভ হয়। এরপর ক্রমশই এ মধ্যবিত্ত শ্রেণীর প্রতিষ্ঠা ও প্রসার লাভ করতে থাকে। 1937 সনে স্বায়ত্তশাসিত বাংলায় ফজলুল হকের মন্ত্রিসভা গঠিত হলে সে মধ্যবিত্ত আরও শক্তিশালী হয়। দেশের শাসন ও রাজনৈতিক নেতৃত্বে তারা উল্লেখযোগ্য অবদান রাখে। এই মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য হলো যে তারা সামন্ত যুগের ভেদাভেদকৃষ্ট অহমিকা ও মর্যাদাবোধ সংক্রান্ত পঙ্কিলতার ঊর্ধ্বে ছিল। অবশ্যই এ মধ্যবিত্তের গড়নের প্রথম যুগে অর্থাৎ শতাব্দীর প্রথম দিকে এর উপর সামন্ততান্ত্রিক প্রভাব ছিল বা সামন্ততন্ত্রের মূল্যবোধ ও মর্যাদাবোধের প্রতি এই শ্রেণীর বিশেষ খানিকটা দুর্বলতা ছিল। যতই বিংশ শতাব্দী এগিয়ে চলেছিল ততই বাংলার মুসলিম মধ্যবিত্ত ক্রমশ সামন্ত প্রভাব থেকে মুক্ত হয়ে দেশকে বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে। এই মধ্যবিত্ত শ্রেণী যে বাঙালি মুসলিম উচ্চবর্গ থেকে এসেছে তা নয়, বরং প্রধানত অন্যান্য স্তর থেকেই এ মধ্যবিত্তের সৃজন হয়েছে। সেই জন্যই এ মধ্যবিত্তের নারীর যোগ দেশের মাটি ও দেশের মানুষের সঙ্গে। সম্প্রতি বাঙালি মুসলিম মধ্যবিত্তের যে বিপুল বিস্তৃতি ঘটেছে তার ফলেই বাঙালি মুসলিম রাজনৈতিক নেতৃত্বে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রাক ব্রিটিশ যুগে ভূমির মধ্যস্বত্বকে ভিত্তি করে যে গ্রামীণ মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব আমরা দেখতে পাই, ব্রিটিশ যুগে সে মধ্যবিত্তের কতকাংশ ভূমি নির্ভর হলেও
তার গঠন ও প্রকৃতি ক্রমশ পরিবর্তিত হয়েছে। ব্রিটিশ শাসনের প্রথম যুগে এ মধ্যবিত্ত অবশ্যই হিন্দু সমাজকে কেন্দ্র করেই প্রধানত গড়ে ওঠে। বিংশ শতাব্দীর প্রথম পাদ থেকে বাঙালি মুসলিম মধ্যবিত্ত শ্রেণীও ক্রমশ বিকাশ লাভ করতে থাকে। সমগ্র বাংলা, বিশেষ করে মুসলিম বাংলার সমাজ জীবনে এ মধ্যবিত্তের ভূমিকা অপরিসীম। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।